হ্যালো স্টুডেন্টস, আজ আমরা করব স্কুল যে টেস্ট পেপারটা আমাদের দিয়েছিল, স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের 2 নম্বর যে স্কুলটা আছে সেই 2 নম্বর স্কুলটা, যেটা পেজ নাম্বার হচ্ছে 240, যা 240 পাতায় কিন্তু আছে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন কী বলছে দেখো। প্রথম কোশ্চেন বলছে যে কোন গ্যাসটি ওজন স্তরে ওজন গ্যাসের ক্ষয়ে সহায়তা করে। আচ্ছা, তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটাই দেখবে, কারণ এখানে কিন্তু তোমাদের ফুল সলিউশন করে দেওয়া থাকবে। অবশ্যই কিন্তু ফুল সলিউশন করে দেওয়া থাকবে। ঠিক আছে, তোমাদের কিন্তু এই টোটাল ভিডিওটাই, আমি যে ভিডিওটা করছি সেই ভিডিওটাই কিন্তু তোমাদের ফুল সলিউশন করে দেওয়া থাকবে। সুতরাং তোমরা এটাকে স্কিপ না করে শুধুমাত্র শর্ট কোশ্চেনের জন্য না দেখে তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবে। বড় কোশ্চেনের সলিউশন কিন্তু এখানে করে দেওয়া থাকবে। চলো প্রথম কোশ্চেন কী বলছে দেখো। প্রথম কোশ্চেন বলছে যে কোন গ্যাসটি ওজন স্তরে ওজন গ্যাসের ক্ষয়ে সহায়তা করে। কোন গ্যাসটি ওজন স্তরে ওজন গ্যাসের ক্ষয়ে সহায়তা করে? তো উত্তর হবে সিএফসি গ্যাস। ঠিক আছে, উত্তরে কী হবে? সিএফসি গ্যাস। তো নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে বয়লের সূত্রে পিভি বনাম পি লেখচিত্র কী হবে? অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। আমরা জানি পিভি বনাম পি হোক বা পিভি বনাম ভি হোক, যাই হোক না কেন, পিভি বনাম যদি ভি দেয়, পিভি বনাম যদি ভি দেয়, তা সেটাও কিন্তু কী হবে দেখো, দ্বিতীয়বার যেটা থাকবে পি অথবা ভি সেই অক্ষের সমান্তরাল হবে কিন্তু। ঠিক আছে, তাহলে এটা কী হবে? পিভি সবসময় ওই অক্ষ বরাবর হয়, আর যদি ভি হয়, পি এখানে পি দিয়েছে বলে পি এক্স অক্ষ বরাবর দিয়েছে, এখানে ভি দিলে ভি এক্স অক্ষ বরাবর হয়, এবং এক্স অক্ষের সমান্তরাল সরলরেখায় কিন্তু এই গ্রাফটা হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে? আণবিক ভর এবং বাষ্প ঘনত্ব ডি এর মধ্যে সম্পর্ক কী? আমরা জানি যে এম ইজিক্যাল টু কী হয়? এম ইজিক্যাল টু 2D হয়, তাই তো? এম ইজিক্যাল টু 2D এর মধ্যে আছে, এম ইজিক্যাল টু 2D। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এটার রাইট অ্যান্সার। বলছে নিচের পদার্থগুলির মধ্যে কোনটির উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না? মনে রাখবে ইনভারের কিন্তু কোনো রকম প্রসারণ দেখা যায় না। ইনভার একটা সংকর ধাতু। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর দিয়ে লম্বভাবে আপাতিত হলে চ্যুতিকোণ কত হবে? স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপাতিত হলে এর চ্যুতিকোণের মান কত হবে? এর চ্যুতিকোণের মানটা হবে 0 ডিগ্রি। যে লম্বভাবে আবর্তন হচ্ছে মানে কি? মানে কোনো আপাতিত রশ্মি কিন্তু অবিলম্বের সঙ্গে 0 ডিগ্রি কোণ করবে, তো উত্তর হবে 0 ডিগ্রি। চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। কোশ্চেন নাম্বার 6 কী বলছে? প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণে কোন বর্ণের চ্যুতি সর্বাধিক হয়? আমরা সবাই জানি বেগুনি বর্ণের আলো সবচেয়ে বেশি চ্যুতি হয় বেগুনি, কারণ বেগুনি সবার লাস্টে থাকে। বেনিয়া সহ কলা, এই নামটা কিন্তু ওপর থেকে আসে, লাল উপরে থাকে কিন্তু, আর বেগুনি থাকে সবার লাস্টে। যে সবার লাস্টে থাকবে তার চ্যুতিকোণ কিন্তু সর্বাধিক হবে। ঠিক আছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে কি? তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে হচ্ছে মধ্যমা। তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে মধ্যমা। বলছে কোনটির গলনাঙ্ক কম হওয়া উচিত? কোনটির গলনাঙ্ক কম হওয়া উচিত? মনে রাখবে ফিউজ তারের গলনাঙ্ক কিন্তু কম হয়। ফিউজ তার গলনাঙ্ক কম হয় বলেই কিন্তু ফিউজ তার খুব দ্রুত গলে যায়। ঠিক আছে, আলফাখানায় উপস্থিত কী বলছে? আলফাখানায় উপস্থিত কী থাকে? আমরা জানি আলফাখানায় উপস্থিত থাকে 4টি প্রোটন আর হচ্ছে প্রোটন আর নিউট্রনের কথা বলেছে। তাহলে আমরা বলতে পারি, আমরা জানি আলফা মানে কি উপরে 4 থাকে, তাহলে 2 থাকে, তাহলে 2টি প্রোটন, এটা আমরা জানি। আর 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, তাহলে প্রোটন থাকে 2টি আর নিউট্রন থাকবে কটি? 2টিই হবে। 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, তাহলে 2টি প্রোটন 2টি নিউট্রন হবে। দীর্ঘ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে কতগুলি মৌল আছে? দীর্ঘ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে কতগুলি মৌল আছে? দীর্ঘ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে কতগুলি মৌল আছে? মনে রাখবে 18টি মৌল আছে। ঠিক আছে, তৃতীয় পর্যায়ে বলেছে 18টি মৌল থাকবে। কোনটিতে দ্বিবন্ধন অনুপস্থিত? কোনটির মধ্যে দ্বিবন্ধন দেখা যায় না? কোনটিতে দ্বিবন্ধন অনুপস্থিত? দেখো উত্তর কী হবে? C2H6 এর মধ্যে কিন্তু দ্বিবন্ধন নেই। কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? কোনটি? বলছে কঠিন NaCl, গলিত NaCl, গ্লুকোজের দ্রবণ আর হচ্ছে মধুর দ্রবণ। কি বলেছে? কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত NaCl এর জলীয় দ্রবণ কিন্তু তড়িৎ পরিবহন করে। অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? HNO3 এটা কিন্তু প্রস্তুত করা হয়। পিতলের প্রধান উপাদান কোনটি? পিতলের প্রধান উপাদান হচ্ছে কপার। পিতলের প্রধান উপাদানটা কি? কপার। আর বলছি ইথারের কার্যকরীমূলক, ইথারের কার্যকরীমূলক কিন্তু বন্ড ও বন্ড, এটাই কিন্তু ইথারের কার্যকরীমূলক। ঠিক আছে, ইথারের কার্যকরীমূলক। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে? অপশান বিতে কী বলছে দেখো। গ্রুপ বিতে বলছে যে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উচ্চতা 6.5 করে কমে। এটা কিন্তু সত্য। প্রথমটা কিন্তু কী হবে? সত্য হবে। তারপর বলছে প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম কি? প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে CO2, কার্বন ডাইঅক্সাইড। একটি শক্তি উৎসের
নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। এটা কী হবে? সৌরশক্তি। কী উত্তর হবে? সৌরশক্তি। ঠিক আছে, তুমি চাইলে অন্য কোনো শক্তি দিতে পারো। ঠিক আছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিনের মধ্যে কোনটি উষ্ণতা বেশি? দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে যদি কেলভিন স্কেলে করা হয় তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি? মানে 273 প্লাস 30, তার মানে হচ্ছে 303 ডিগ্রি, 303 কেলভিন হবে। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 303 কেলভিন, আর এখানে 300 কেলভিন, কোনটি উষ্ণতা বেশি? তাহলে তাহলে দেখা যাচ্ছে 303 কেলভিনটা বেশি 300 কেলভিনের থেকে, তার মানে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কিন্তু মানটা অনেক বেশি হবে। 30 সেন্টিগ্রেডের মানটা কিন্তু বেশি হবে। স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাষের সূত্র অনুসারে কোন আদর্শ গ্যাসের আয়তন 0 হয়? মনে রাখবে -273 ডিগ্রি, -273 বললে এক প্রকার হয়ে যায়, কিন্তু -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে তোমার অ্যাকুরেট মান। কত বললাম? -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু অ্যাকুরেট মান। তাপ পরিবেদাঙ্কের এসআই একক কী? ওয়াট পার মিটার। তাপ পরিবেদাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট পার মিটার বা ওয়াট মিটার ইনভার্স। ঠিক আছে, সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একই হয়। সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একই, এটা কিন্তু সত্য। এটাও কিন্তু কী হবে? সত্য। দন্ত চিকিৎসকেরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন? অবশ্যই অবতল দর্পণ ব্যবহার করেন। অবতল দর্পণ ব্যবহার করেন। বলছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? দেখো কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 1.5 মানে 3/2, এটা হবে 2/3, তাই এটা কত হবে? তাহলে দেখো 1.5 মানে কত? 1.5 মানে 1.5, মানে হচ্ছে 3/2, তাই তো? 3/2, তাহলে এটা যদি 3/2 হয় তাহলে এর মান উল্টে যাবে, এটা কত হবে? 2/3 হবে। কারণ এখানে বলেছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যা হয়, কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কিন্তু 1/2 হয়ে যাবে, অর্থাৎ উল্টে যায় সেই মানটা। ঠিক আছে, 2/3 হবে। আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের রং কী হয়? আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের রং হচ্ছে হালকা নীল হয়। কী হয়? হালকা নীল। হালকা নীল। বলছে 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? 3.6 × 10³ জুল, বা তোমরা এভাবে মনে রাখতে পারো 3600 জুল। 3600 জুল এইভাবেও কিন্তু মনে রাখলে হবে। ঠিক আছে, অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা। অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা কিসের একক? অ্যাম্পিয়ার মানে আই, আর ঘন্টা মানে হচ্ছে কি নিতে পারি আমরা? আইটি। আইটি সমান কি হয়? কিউ ইজ ইকুয়াল টু আইটি হয় না? কিউ মানে কি? কিউ মানে কিন্তু এখানে আধান। কিউ মানে এখানে কি? আধান। আধানের একক কিন্তু, তাই তো? এটা কী হবে? কিসের একক? তাহলে আধানের একক। অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা কিসের একক? আধানের একক। সূর্য এবং অন্যান্য নক্ষত্রগুলির শক্তির উৎস কী? সূর্য এবং অন্য নক্ষত্রগুলির শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। কী উত্তর হবে? নিউক্লিয় সংযোজন। তারপরে বলেছে একটি ক্ষার ধাতুর নাম লেখো। একটি ক্ষার ধাতুর নাম কী লিখতে পারি আমরা? সোডিয়াম একটা ক্ষার ধাতু, তাই তো? বলছি সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা মৌল কোনটি? অবশ্যই ফ্লুরিন। জারণ ক্ষমতার ক্রম অনুসারে সাজাও। ফ্লুরিন, ক্লোরিন আর ব্রোমিন। মনে রাখবে আমাদের কী হবে? ফ্লুরিনের কিন্তু জারণ ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে ক্লোরিন, তারপরে ব্রোমিন। এখানে আয়োডিনটা নেই বোধ হয়, তবু আমি আয়োডিনটা লিখে দিই, তারপরে কিন্তু লাস্টে আয়োডিন। ঠিক আছে, বলে যে একটি মৌলিক অণুর নাম লেখো যাতে ত্রিবন্ধন উপস্থিত। একটি মৌলিক অণু অর্থাৎ নাইট্রোজেন N2। ঠিক আছে, দ্বিবন্ধন বললে কিন্তু অক্সিজেন হতো। রূপোর গহনায় সোনার প্রলেপ দিতে হলে কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে? কিসের প্রলেপ দেবে? সোনার প্রলেপ। তাহলে পটাশিয়াম অরোসায়ানাইড হবে। যার প্রলেপ দিতে হবে তার নাম সেই অনুযায়ী নাম হবে। কী হবে? পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম অরোসায়ানাইড সংকেতটা কিন্তু অবশ্যই মুখস্থ করবে। অরোসায়ানাইড। ঠিক আছে, বলেছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কী ঘটে? জারণ না বিজারণ? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে তোমাদের অবশ্যই কী ঘটবে? ক্যাথোডে কিন্তু বিজারণ ঘটবে। অ্যানোডে জারণ ঘটে আর ক্যাথোডে বিজারণ ঘটে। ক্যাথোডে বিজারণ ঘটে। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস। ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, আর অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস। ওকে, ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস। চলো নেক্সট কী বলছে চলো দেখি। নেক্সট কোশ্চেন কী বলছে? তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো। উত্তর হবে কি? রেফ্রিজারেন্ট। রয়েকার ফয়রাফলা রশ্মি। রেফ্রিজারেন্ট। জয়কার রয়েকার 2 হয়। রেফ্রিজারেন্ট। বলছে সিলভার নাইট্রেট দ্রবণ H2S গ্যাস চালনা করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত কী? Ag2S। Ag2S দেখে নাও বিক্রিয়াটা কী হবে? Ag2S এর বিক্রিয়াটা দেখে নাও। এই যে দেওয়া আছে যে 2AgNO3
অ্যাকুয়াস মানে জলীয় প্লাস H2S গ্যাস বিক্রিয়া করলে Ag2S মানে কালো বর্ণের সলিড, এটা অধক্ষেপ উৎপন্ন হবে, এবং 2HNO3 এখানে কিন্তু বর্ণটাও পড়ে, কী বর্ণের উৎপন্ন হবে? কালো বর্ণের, কিন্তু যে অধক্ষেপ উৎপন্ন হবে সেটা কিন্তু কালো বর্ণের। থার্মিক মিশ্রণে কী কী থাকে? অ্যালুমিনিয়াম থাকে এবং ফেরিক অক্সাইড, এবং কী থাকে? ফেরিক অক্সাইড, অ্যালুমিনিয়াম আর ফেরিক অক্সাইড, ঠিক আছে। তারপরে কি বলেছে? লোহার আকরিকের নাম কি? লোহার আকরিকের নাম হচ্ছে হেমাটাইট। কি বলছে? লোহার আকরিকের নাম হচ্ছে হেমাটাইট। লোহার আকরিকের নাম হচ্ছে হেমাটাইট। পলিথিনের মনোমারের নাম কি? পলিথিনের মনোমারের নাম হচ্ছে ইথিলিন। উত্তর হবে কি? ইথিলিন, ঠিক আছে। তারপরে কি বলেছে? সরলতম কিরণে কতগুলি কার্বন পরমাণু আছে? সরলতম কিরণ থেকে কার্বন পরমাণু 3টি। একদম সরলতম কিরণ কোনটি? চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে সরলতম কিরণ। কি বলেছে? CH3 বন্ড C ডবল বন্ড ও বন্ড CH3, এটাই কিন্তু সরলতম কিরণ। কার্বন পরমাণু করা আছে এখানে একটা কার্বন আর একটা কার্বন, মোট 3টে কার্বন আছে কিন্তু, তাই উত্তর কিন্তু 3টে হয়েছে। সমগন্ধীয় শ্রেণীতে পরপর দুটি যৌগের মধ্যে আণবিক সংকেতের পার্থক্যটা আগে একদিন করেছিলাম। CH2 বা 14 হয়। কত হয়? 14 পার্থক্য হয়, ঠিক আছে। এটা পার্থক্য কিন্তু 14 বা CH2 এর পার্থক্য হয়। চলো বলে দিচ্ছি কীভাবে হচ্ছে। দেখো, দুটো সমগন্ধীয় শ্রেণীর আমি উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে মিথেন CH4, আর একটা হতে পারে কি? আরটা হচ্ছে ইথেন C2H6। বা তুমি আর একটা নিতে পারো, আর একটার নাম হচ্ছে C3H8, ঠিক আছে। এই তিনটে কিন্তু আমাদের সমগন্ধীয় শ্রেণী তিনটেই। একটার নাম হচ্ছে মিথেন, একটার নাম ইথেন, আর একটার নাম হচ্ছে প্রোপেন। তুমি চাইলে বিউটেনও নিতে পারো। তো তুমি দেখো এদের মধ্যে পার্থক্য দেখো, এর মধ্যে যে পার্থক্যটা সেটা কিসের পার্থক্য? এখানে একটা সি আছে, এখানে দুটো সি আছে, তাহলে একটা সি এর পার্থক্য। এখানে করা যাচ্ছে এইচ আছে 4টে, এখানে করা আছে 6টা, মানে H2 এর পার্থক্য, তাই তো। বা তুমি যদি এটা এই দুটোর মধ্যে দেখো তাহলে দেখতে পাচ্ছ যে এর মধ্যে করা সি আছে দুটো, এই তিনটে, এর মধ্যে দুটো, এর মধ্যে করা আছে 3টে, মানে একটা সি এর ডিফারেন্স। আর এর মধ্যে করা এইচ আছে 6টা, এর মধ্যে করা 8টা, মানে H2 এর ডিফারেন্স। তার মানে CH2 এর ডিফারেন্স, CH2 এর যদি ডিফারেন্স হয় তার মানে দেখে নাও কার্বন মানে 12, আর হাইড্রোজেন 2 গুণ 1 মানে 2, 12 আর 2 14। তাই বলেছিলাম এখানে ডিফারেন্স কত হবে? ডিফারেন্স কিন্তু 14 হবে, বা CH2 এর ডিফারেন্স হবে। ওকে, তো চলো গ্রুপ সি এর কোশ্চেনগুলো দেখে নাও। গ্রুপ সি এর কোশ্চেনগুলো বলছে, প্রথম কোশ্চেন গ্লোবাল ওয়ার্মিং কি? এর একটি কুফল লেখো। চলো বলে দিই কোথায় কীভাবে উত্তরটা লিখবে। তো কী লিখবে? গ্লোবাল ওয়ার্মিংটা কী লিখবে দেখো, এখান থেকে লিখে দেবে যে বেশি কিছু লেখা দরকার নেই, এটুকু লিখলেই হবে যে সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান যে অবস্থা তাকে গ্লোবাল ওয়ার্মিং বলছে। তুমি যদি ডিটেলস দিতে যাও তাহলে তুমি এখান থেকে এই অবধি সবটা লিখে দেবে, কিন্তু আমার মনে হয় ডিটেলস লেখার প্রয়োজন যে 1 নম্বর দিচ্ছে, মানে লাস্টে এই লাইনটুকু লিখে দিও ওখানে যে গ্লোবাল ওয়ার্মিং কী জিনিস। বলছে সারা পৃথিবী জুড়ে গ্লোবাল ওয়ার্মিং হেডিং করে লিখবে সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে গ্লোবাল ওয়ার্মিং বলা হচ্ছে। এটা একটা কুফল লিখতে বলছে। কুফল গ্লোবাল ওয়ার্মিংয়ের বেশিরভাগটাই কুফল, সুফল আর হলো কোথায়? তো গ্লোবাল ওয়ার্মিংয়ের যে কুফল তার একটা হলো যে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, মেরু অঞ্চলে কী হচ্ছে? জমে থাকা বরফ আরও বেশি করে গলে যাচ্ছে এবং সমুদ্র জলতল বৃদ্ধি করছে। এই পুরোটা একটার মধ্যে ঢুকে দেবে, ঠিক সমুদ্র জল বৃদ্ধি করছে এবং আমাদের উপকূলের যে নিচু জমিগুলো জলমগ্ন হয়ে যাচ্ছে, এই পুরোটা কিন্তু একটার মধ্যে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এটাই কিন্তু আমার একটা কুফল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে কি? জ্বালানির তাপন মূল্য কাকে বলা হয়? জ্বালানির তাপন মূল্য কাকে বলা হয় দেখে নাও। বলছে জ্বালানির তাপন মূল্য, বলছে যে একক ভরের একটি কোনো কঠিন বা তরল জ্বালানি অথবা STPতে একক আয়তনের কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিফিক মান বলা হয়। এখানে কিন্তু যখন তাপন মূল্য সংজ্ঞা চাইবে তখন তুমি সেই সঙ্গে একটু ভালো স্টুডেন্ট হলে তুমি কিন্তু তাপন মূল্যের এককটা কিন্তু লিখে দেবে। এটা কিন্তু পারফেক্ট অ্যান্সারের জন্য এগুলো কিন্তু করতে হয়, ঠিক আছে। তোমরা কী করে দেবে? সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা তার এককটা কিন্তু অবশ্যই লিখে দেবে, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে বেলুন ফোলালে গ্যাসের চাপ আয়তন দুটোই বৃদ্ধি পায়, তাই তো এটিকে বয়লের সূত্রের ব্যতিক্রম ব্যাখ্যা করো। তো এটা অবশ্যই কিন্তু বয়লের সূত্রের ব্যতিক্রম, ঠিক আছে। তো দেখে নাও উত্তরটা কী লিখবে তোমরা। এই যে বলছে বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে, চাপও বাড়ে, তাই তো। বলছে এখানে কি বয়লের সূত্র কি লঙ্ঘিত হচ্ছে? তাহলে লিখতে হবে এরকম, সেটা নির্দিষ্ট উষ্ণতায় বেলুনে ফু দেওয়া বাতাস ভর্তি করলে বেলুনের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওর ভিতরে বায়ুর চাপও কিন্তু বৃদ্ধি পায়। বলছে আপাতভাবে এটি বয়লের সূত্র লঙ্ঘিত হচ্ছে বলে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এর উত্তরটা তোমার যদি শর্টকাটে বলি, তোমরা কিন্তু এখান থেকে সবটা কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। কিন্তু তোমরা এটা অ্যাকচুয়ালি মনে রাখবে এইভাবে, কারণ দেখো বেলুনের এখানে বয়লের সূত্র লঙ্ঘিত হচ্ছে না জানতে চাইছে, অর্থাৎ ভি প্রপোর্শনাল 1/p, অর্থাৎ যেখানে আমাদের চাপ কমবে কিন্তু আয়তন বাড়বে। কিন্তু এখানে তো আমরা যখন বেলুনে ফু দিচ্ছি তখন কী হচ্ছে? বেলুনের কিন্তু চাপও বাড়ছে, মানে চাপ বাড়ছে এবং আয়তন কিন্তু তার
দুটোই বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কি বয়লের সূত্রে লঙ্ঘিত হচ্ছে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে লঙ্ঘিত হচ্ছে, কিন্তু আদতে কিন্তু লঙ্ঘিত হচ্ছে না। তার কারণ আমাদের বয়লের সূত্রে স্পষ্ট বলা ছিল যে স্থির থাকতে হবে কী কী জিনিস, একটা হচ্ছে উষ্ণতা আর একটা হচ্ছে ভর। কিন্তু দুঃখের বিষয় যখন আমরা বেলুন ফোলাই তখন কিন্তু ফু দেওয়ার সাথে সাথে তার মধ্যে কিন্তু ভরটা কিন্তু চেঞ্জ হতে থাকে। এটাই কিন্তু এর উত্তর, যে ভর যেহেতু চেঞ্জ হয় তাই এখানে বয়লের সূত্রে অ্যাপ্লাই করার প্রয়োজনই নেই। বয়লের সূত্র তো অ্যাপ্লাই হবে না ওখানে, সেখানে ভর কনস্ট্যান্ট নেই, সেখানে বয়লের সূত্রে অ্যাপ্লাই হবে কী করে? এটাই কিন্তু ওই জন্য অ্যান্সার হবে। যে কী বললাম তাহলে আমি, যে বেলুনে ফু দিলে বেলুনের আয়তন এবং চাপ উভয়ই বাড়ছে, তাহলে বয়লের সূত্র কি লঙ্ঘিত হচ্ছে? নিঃসন্দেহে কিন্তু এখানে বয়লের সূত্র প্রযোজ্যই নয়, এটাই হচ্ছে উত্তর। বয়লের সূত্র প্রযোজ্য নয়, ব্যাখ্যাটা করে দেবে যে এখানে একটা কথা মনে রাখবে যে ভর যেহেতু বয়লের সূত্রে কনস্ট্যান্ট থাকার কথা, কিন্তু বেলুনে ফু দেওয়ার সাথে সাথে কিন্তু তার ভরটা কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে, ঠিক আছে? তার জন্য এখানে ভর আর কনস্ট্যান্ট থাকছে না, ফলে বয়লের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারছি না। ওকে, চলো নেক্সট কোশ্চেন কী হবে। নেক্সট কোশ্চেন বলছে আলোর প্রতিসরণের রেজনেলের সূত্রটি লেখো। আলোর প্রতিসরণের রেজনেলের সূত্রটা যদি দেখতে যাও তাহলে অ্যাকচুয়ালি আমরা জানি আলোর প্রতিসরণের 2 নম্বর যে সূত্রটা আছে, এই দ্বিতীয় সূত্রটা কিন্তু আলোর যে রেজনেলের সূত্রের সঙ্গে ব্যাখ্যা করে, তাই তো? বুঝছে, দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে নির্দিষ্ট মানে আলোর প্রতিসরণ হলে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এটা লিখে দেবে এবং এখান থেকে লিখে দেবে সাইন আই বাই সাইন আর ইজিক্যাল টু কনস্ট্যান্ট, ঠিক আছে? এই যে কনস্ট্যান্ট হচ্ছে একেই বলা হচ্ছে রেজনেলের সূত্র, ঠিক আছে? এটাই বলা হচ্ছে কি, এটাকেই বলা হচ্ছে কিন্তু এই যে প্রথম মাধ্যমের সাথে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ এত কিছু লেখা দরকার নেই, বলবে 2 নম্বর সূত্রটাকে, প্রতিসরণের 2 নম্বর সূত্রটাকে বলা হচ্ছে রেজনেলের সূত্র। ওকে, এটাই কিন্তু লিখে দেবে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? ঠিক আছে, উত্তর হবে ফোকাসে। অসীমে যেহেতু বস্তু অবস্থিত তাই প্রতিবিম্ব তৈরি হবে কিন্তু ফোকাসে, ঠিক আছে? বলছে প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য লেখো। প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য বলেছে, তো অবশ্যই প্রতিবিম্বটা কিন্তু কী হবে? প্রচুর ক্ষুদ্র হবে, ঠিক আছে? প্রচুর ক্ষুদ্র হবে কিন্তু প্রতিবিম্বটা। তারপরে কি বলেছে, সমান দৈর্ঘ্যের একটি মোটা তার এবং একটি সরু তারের মধ্যে কোনটির রোধ বেশি? সমান দৈর্ঘ্যের একটি মোটা তার এবং একটা সরু তারের মধ্যে কোনটির রোধ বেশি? এবং একই সঙ্গে বলেছে একই বিভব প্রভেদে রাখলে তাদের মধ্যে কোনটির মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহ হবে? দেখে নাও। তা বলছে কি, যে সরু আর মোটা তারের মধ্যে কোনটির রোধ বেশি? দেখে নাও উত্তর কী লিখবে। দেখো বলছে যে একই উপাদানের তৈরি একই দৈর্ঘ্যের পরিবাহী দ্বয়ের মধ্যে তৃতীয়টির প্রস্তুতির ক্ষেত্রফল A2, প্রথমটির কিন্তু প্রস্তুতির ক্ষেত্রফল A1 অপেক্ষা বড় হওয়ায় দ্বিতীয় পরিবাহীটির রোধ প্রথমটির তুলনায় কম, অর্থাৎ সরু আর মোটা, ঠিক আছে? আমি সরুটাকে A1 বলছি আর মোটাটাকে A2 বলছি। যে মোটা তার প্রস্তুতের ক্ষেত্রফল কি বেশি হবে? আমরা একটু কী বললাম, যে মোটা তার প্রস্তুতের ক্ষেত্রফল বেশি হলে আমরা জানি R ইজিক্যাল টু রো এল বাই এ, তাই তো? অর্থাৎ যার এ বেশি তার কিন্তু আর এর মান কম, তাই তো? তাই যদি হয় তাহলে যার A2 বড় তাহলে আর আছে R2 বলবো, আর যে সরু তার রোধটাকে আমরা R1 বলবো। তাহলে যার প্রস্তুতের ক্ষেত্রফল বেশি হচ্ছে তার রোধের মানটা কিন্তু কম হবে। আর এখানে আমরা এটাকে I2 বলবো, এটাকে বলবো I1। এক্ষেত্রে কী হবে, আবার আমরা জানি V ইজিক্যাল টু I বাই আর, সরি এখানে হচ্ছে I ইজিক্যাল টু V বাই আর। ভি যদি কনস্ট্যান্ট বলেছে তাহলে আমরা জানি আই আর কী হবে, ব্যস্ত অনুপাত সম্পর্কে আছে। তার মানে যার আবার আর এর মান বেশি তার আবার কিন্তু আই এর মানটা কম হবে, তাই তো? বোঝা গেল? তাহলে কী বলছে, তাহলে এখানে প্রশ্ন করেছিল, আমাদের যে প্রশ্নটা বলেছে যে সমান দৈর্ঘ্যের দুটি মোটা এবং সরু তারের মধ্যে কোনটির রোধ বেশি, তাহলে আমি বলতে পারি রোধ বেশি কার? সরু তারের রোধ বেশি, তাই তো? আর একটা কী বলবো আমরা, একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে প্রভাব আছে তড়িৎ প্রবাহ বেশি হবে? তাহলে আমরা জানি যে মোটা তারের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ বেশি হবে। মোটা তারের মধ্য দিয়ে যার রোধ কম তার মধ্যে তড়িৎ প্রবাহ বেশি হবে, তাহলে মোটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, ঠিক আছে? তারপরে বলেছে দেখো, তারপরে বলেছে যে ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট চিত্র অঙ্কন করো। ক্যালসিয়াম কি বলেছে, যে ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠন অঙ্কন করো। Ca এবং O এর পারমাণবিক সংখ্যা 20 এবং 8 হলে Ca এর হচ্ছে তোমার বলেছে কি ইলেকট্রন ডট চিত্র অঙ্কন করতে। চলো দেখে নাও। এই যে CaO এর হচ্ছে ইলেকট্রন ডট চিত্র, এই যে আঁকলাম এখানে, এটা দেখে নেবে, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো নেক্সট কী বলছে দেখো, কী বলছে এখানে কিন্তু দুটো ইলেকট্রন কিন্তু অক্সিজেনকে দিয়ে দেবে, দিয়ে হবে Ca2 প্লাস, আর দুটো নেওয়ার পরে O2 মাইনাস হয়ে যাবে। তাহলে Ca2 প্লাস কী করছে, দুটো ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক আছে? আর অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করছে, তাই O2 মাইনাস হয়ে যাচ্ছে, এবং তাই এই দুটো যোগ করে তৈরি হচ্ছে কি Ca2 প্লাস প্লাস O2 মাইনাস 2 মাইনাস, এখানে যোগ করে আমরা পাবো CaO, ঠিক আছে? তারপরে নেক্সট কী বলেছে দেখো, নেক্সট বলেছে যে তড়িৎযোজী এবং সমযোজী যৌগ শনাক্ত করো। এর মধ্যে কোনটি তড়িৎযোজী আর কোনটি সমযোজী? চলো বলে দিই। ঠিক আছে, এর মধ্যে সমযোজী কারা কারা?
এর মধ্যে সমযোজী তলায় দাগ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে উত্তর যারা হবে তাদের তলায় সমযোজী, যারা সমযোজী তাদের তলায় দাগ দিয়ে দেবো। সমযোজী হচ্ছে C2H4 এবং CH4, তাহলে এই দুটো কিন্তু সমযোজী যৌগ। আর যাদের তলায় দাগ দেওয়া নেই তারা কিন্তু তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী কারা কারা? তড়িৎযোজী কিন্তু LiH এবং MgCl2, ঠিক আছে। তারপরে কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে যে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক সংকেতের পরিবর্তে ওজন সংকেত বা সংকেত ওজন ব্যবহার করার কারণ কী, ঠিক আছে। তো দেখে নাও উত্তরটা কী হবে। এখানে এইটুকু লিখলে হয়ে যাবে, বেশি বড় উত্তর এটা খুঁজিনি আমরা, ছোটো উত্তরই দেবো। বলছে প্রতিটি আয়নীয় যৌগের ক্লাস অসংখ্য ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা গঠিত। এটি সুস্থিতি ত্রিমাত্রিক আকার বিশিষ্ট হওয়ায় আয়নীয় যৌগে কোনো অণুর অস্তিত্ব থাকে না। তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে আমরা সংকেত ভর কথাটা কিন্তু ব্যবহার করতে পারি। আশা করি বোঝা গেল। তো নেক্সট কী বলছে, নেক্সট বলছে যে নেক্সট যে সমীকরণ সহ দেখাও যে NH3 এর বিজারণ ধর্ম আছে। NH3 এর বিজারণ ধর্ম আছে, চলো দেখে নাও। অ্যামোনিয়ার বিজারণ ধর্মের যে বিক্রিয়াটা, সেখানে কিন্তু এই পুরোটা কিন্তু লিখতে হবে, একের দাগের এই পুরোটা কিন্তু তোমার লিখতে হবে, ঠিক আছে, একদম এই পর্যন্ত। এটাই কিন্তু অ্যামোনিয়ার বিজারণ ধর্মের কিন্তু পরীক্ষা মানে উদাহরণ সহ যে আমাদের প্রমাণ, সেখানে এর মধ্যে করা আছে। উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়াকে চালনা করলে অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে বাদামি বর্ণের ধাতব কপার উৎপন্ন করে এবং নিজে জারিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করে। এটাই কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা, যে অ্যামোনিয়া বিজারণ ধর্মের পরীক্ষা কিন্তু এটা, ঠিক আছে। এই কোশ্চেনটা ভালো করে দেখে নাও, এটা কিন্তু লিখতে হবে। তো তারপরে কোশ্চেন কী বলেছে দেখো, তারপরে বলেছে যে দুটি গ্যাসের বিক্রিয়াটি কঠিন পদ উৎপন্ন হয়, হচ্ছে এটার উদাহরণ দিতে বলছে। দুটি গ্যাসের নাম এবং সমীকরণটি লেখো। দুটি গ্যাসের নাম এবং সমীকরণটি দেখে নাও। দুটি গ্যাস হচ্ছে, একটা কি আছে অ্যামোনিয়া NH3 এবং হচ্ছে HCl যেটা গ্যাস, এই দুটো গ্যাস কিন্তু আর উৎপন্ন হচ্ছে কঠিন পদার্থ NH4Cl, ঠিক আছে। কি বললাম তাহলে, NH3 গ্যাস এবং HCl গ্যাস উৎপন্ন করছে NH4Cl যেটা কিন্তু কঠিন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে HCl মানে হাইড্রোক্লোরিক আছে, এটা কিন্তু হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করছে। অ্যামোনিয়া গ্যাস বিক্রিয়া করে তৈরি করছে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা কিন্তু কঠিন। এই দুটো গ্যাসের বিক্রিয়ায় কঠিন পদ উৎপন্ন হওয়ার এই যে উদাহরণ এবং এই সমীকরণ দুটোই কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তারপরে বলেছে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। এটা উত্তর দেখে নাও। সব খনিজ আকরিক কিন্তু সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। দেখে নাও উত্তরটা কী হবে। এই যে বলছে সব আকরিক মাত্রই কিন্তু খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। এখান থেকে এই অবধি পুরোটা কিন্তু তোমাদের লিখতে হবে, পুরোটা এই হলুদ ঘরের মধ্যে যেটা আছে সবটাই কিন্তু তোমাদের লিখতে হবে। ওকে, এই উত্তরটা পুরোটা কিন্তু তোমাদের লিখতে হবে। তারপরে দেখো কী বলছে, নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে যে C2H6O এর সমবয়বগুলির নাম আর গঠন সংকেত লেখো, ঠিক আছে। নাম আর গঠন সংকেত দেখে নাও, এটার উত্তর কী হবে। নাম আর গঠন সংকেত কী বলেছে, C2H6O, এই যে C2H6O এর যে আণবিক সংকেত বা কার্যকরীমূলক আমরা যেটা বলবো সমবায়বতা, তাহলে CH3CH2OH একটা হতে পারে, আর একটা হয় CH3 বন্ড ও বন্ড CH3, এই দুখানা কিন্তু আমাদের আছে, ঠিক আছে। তাদের কার্যকরীমূলক কিন্তু একটা OH আর একটা কিন্তু বন্ড ও বন্ড, এই দুটো কিন্তু তাদের কার্যকরীমূলক। এটার নাম হচ্ছে ইথার, দ্বিতীয়টার নাম হচ্ছে ইথার, আর প্রথমটার নাম হচ্ছে ইথানল। CH3CH2OH এটার নাম হচ্ছে ইথানল এবং এটার নাম হচ্ছে কি বললাম, ডাইমিথাইল ইথার, ঠিক আছে। এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। ওকে, তো এই ছিল আমাদের দুটো যৌগের নাম আর সংকেত গঠন সংকেত লিখতে বলেছিল, এই বলে দিলাম। আর বলেছে ইউপ্যাক নাম লিখতে বলেছে CH3CH2CH2OH, এটার নাম হচ্ছে প্রোপানল, এটার নাম হচ্ছে প্রোপানল। আর H3OH যেটা হচ্ছে মিথানোইক অ্যাসিড, এর নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। ওকে, তো গ্রুপ ডিতে কী বলছে দেখো। আচ্ছা বলে দিই, ইউপ্যাক নামকরণের উপর আমার একটা ভিডিও করা আছে, তোমরা যারা এখন দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। সেটা যদি ভিডিওটা তোমরা দেখো, বেশি না, একটা শর্ট ভিডিও করা আছে, তো তোমরা সেই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের একটাও ডাউট আর থাকবে না, ঠিক আছে, ইউপ্যাক নামের উপরে। ওকে, তো চলো গ্রুপ ডির কোশ্চেনগুলো দেখে নাও। তো কী বলছে দেখো, প্রথম কোশ্চেন যে বয়েল এবং চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। গ্রুপ ডি এর প্রথম কোশ্চেন। তো উত্তরটা কী হবে, উত্তরটা যে দেওয়া আছে যে আদর্শ গ্যাস সমীকরণ ধরি টি উষ্ণতায় পি চাপে n গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন যদি ভি হয়, তাহলে বয়েলের সূত্র অনুসারে কী হবে, চার্লস সূত্র অনুসারে কী হবে, আর অ্যাভোগাড্রো সূত্র অনুসারে কী হবে সেটা লিখবে। লিখে তিনটেকে সমন্বয় করে দেবে, দিলেই কিন্তু আমাদের পিভি = একটি সমীকরণটি প্রতিষ্ঠা হবে। এবং এটা আমি তারা মেরে রেখেছি, যারা 2026 সালের মাধ্যমিক প্রার্থী তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, তারপরে দেখো কী বলছে, তারপরে যেটা বলছে সেটা হচ্ছে যে গ্যাসের মোলার আয়তন কাকে বলা হয়। কি বলছে, গ্যাসের মোলার আয়তন কাকে বলে, বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মধ্যে আচরণ করে। তো দ্বিতীয় প্রশ্নের উত্তরটা খুব সহজ কিন্তু,
হচ্ছে খুব নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায়। কী হবে উত্তর? কখন? খুব নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায়। খুব নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় কিন্তু বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আর বলেছে গ্যাসের মোলার আয়তন কাকে বলা হয়। দেখে নাও গ্যাসের মোলার আয়তন কাকে বলা হয়, এর সংজ্ঞাটা এখানে তোমরা পেয়ে যাবে। এই যে নির্দিষ্ট চাপ এবং আয়তন উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বা গ্রামাণবিক আয়তন বলা হয়। ওকে, তো এখানে তুমি সবটা লিখতে পারো বা এইটুকু লিখলেই হবে। ঠিক আছে, সবটা লেখার দরকার নেই, ওইটুকু লিখলেই হবে। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে CaCO3 এর সঙ্গে লৌহ HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 এবং H2 উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 থেকে 55 গ্রাম 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2 এবং 9 গ্রাম H2 উৎপন্ন করতে কত গ্রাম HCl এর প্রয়োজন হবে? HCl এর মোল সংখ্যা কত সেটাও বের করতে হবে। তো দেখে নাও এই কোশ্চেন কিন্তু 2017 সালের মাধ্যমিকে আসা একটা কোশ্চেন। এই যে উত্তর দেওয়া আছে, তোমরা আশা করি এই অঙ্কটা আমরা আগেও অনেকবার করেছি, তবু একবার বলে দিচ্ছি। সমীকরণটা কী হবে? CaCO3 প্লাস H2HCl বিক্রিয়া করলে CaCl2 আর তৈরি হবে CO2, আর এখানে একটা ও থেকে যাচ্ছে আর এখানে H2 থেকে যাচ্ছে, তাহলে H2O জল তৈরি করছে। ওকে, তো এখান থেকে আণবিকভাবে বের করলে 100 হবে, এর ক্ষেত্রে কত হবে 73, এর ক্ষেত্রে হবে 111, এখানে হবে 44, এখানে হবে 18। সবার আণবিকভাবে বের করতে হবে কিন্তু। তখন বলেছে 100 গ্রাম CaCO3 থেকে 111 গ্রাম CaCl2, 44 গ্রাম CO2 এবং 18 গ্রাম H2 উৎপন্ন করতে হলে আমরা জানি যে 73 গ্রাম HCl প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা কী করছি? সবগুলোকে দেখো অর্ধেক করে দিচ্ছি। 100কে 50 করছি, 111কে 55.5 করছি, 44কে 22 করে দিচ্ছি এবং 18কে 9 গ্রাম করে দিচ্ছি। যদি তাহলে আমরা এখানে 73কে 2 দিয়ে ভাগ করতে পারি, 36.5 গ্রাম কিন্তু HCl প্রয়োজন হবে। খুব সিম্পল একটা অঙ্ক। এখানে আমার মোল সংখ্যা জানতে চাইছে, তা মোল সংখ্যা কত হবে? দেখো মোল সংখ্যা কিন্তু কী হয়ে যাবে, তাহলে এখানে আমাদের কটা HCl লেগেছে? 2টো HCl লেগেছে, তাহলে মোল সংখ্যা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ একটি মোল সংখ্যা লাগবে। কীভাবে করেছে এটা না দেখে তোমরা বলছো এটা দেখো। ঠিক আছে, কীভাবে করেছে এটা না দেখে এটা দেখো যে আমাদের কটা HCl লাগবে। তাহলে আমাদের কিন্তু HCl একটা মোল সংখ্যা হিসাবে HCl একটা মোল লাগবে, কারণ এখানে 2 মোল লেগেছিলো। তাহলে আমাদের এরও অর্ধেক করতে হবে, অর্ধেক করলে কত হবে? 1 মোল লাগবে। তাহলে আমাদের HCl এর মোল সংখ্যা কিন্তু 1 হবে। ওকে, তারপরে দেখো কী বলেছে, তারপরে বলেছে যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো? ঠিক আছে, আর বলছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে তরলের নিজস্ব বৈশিষ্ট্য কোনটি? দেখে নাও, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কিন্তু তরলের যে নিজস্ব বৈশিষ্ট্য, কারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কিন্তু হচ্ছে ইনক্লুডেড আপাতন প্রসারণ গুণাঙ্কের মধ্যে ইনক্লুড থাকে, সঙ্গে কিন্তু পাত্রের প্রসারণ গুণাঙ্কটাও থাকে। তরলের নিজস্ব বৈশিষ্ট্য কিন্তু তোমরা মনে হতে পারে যে আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য হওয়া উচিত, কিন্তু তা কিন্তু নয়। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটাই কিন্তু তরলের নিজস্ব বৈশিষ্ট্য, কারণ তরলকে তুমি যদি আপাত প্রসারণ মানে কি শুধুমাত্র তরলের প্রসারণ, আর প্রকৃত প্রসারণ মানে কি তরলের প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। কিন্তু এটা জিনিস মনে রাখবে, আপাত প্রসারণের ক্ষেত্রে কিন্তু পাত্রের প্রসারণটাকে উপেক্ষা করা হচ্ছে, কিন্তু প্রকৃত প্রসারণে কিন্তু পাত্রের প্রসারণকে ইনক্লুড করা হচ্ছে, এবং পাত্রের প্রসারণ ছাড়া কিন্তু তরলের প্রসারণ সম্ভব নয়। তাই কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্কটাই কিন্তু তরলের নিজস্ব বৈশিষ্ট্য। আর তার আগের কোশ্চেনে বলেছে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো? উত্তরটা দেখে নাও। দেখো প্রশ্নটা কিন্তু একই রকমের প্রশ্ন, উত্তরটা কিন্তু তোমাদের এইভাবেই লিখতে হবে গুছিয়ে। কী বলেছে যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ পার কেলভিন বা এত ডিগ্রি সেন্টিগ্রেড বক্তব্যের অর্থ কী? এই 1 মিটার দীর্ঘ একটি পিতলের জায়গায় তোমরা লিখবে তামা দণ্ডের উষ্ণতা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করার জন্য দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচনের পরিমাণ হবে এই যে 17 × 10⁻⁶ মিটার, 17 × 10⁻⁶ মিটার। বোঝা গেল? এটা কিন্তু লিখে দিলে হয়ে যাবে। আশা করি বোঝা গেল। একই উত্তর হবে, শুধুমাত্র ওই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে, নামটা একটু চেঞ্জ হবে, কারণ আমরা যেটা পিতল দিয়ে বললাম সেটা কিন্তু তামা করতে হবে। ঠিক আছে, তারপরে বলেছে কি, তারপর বলেছে যে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর গাণিতিক রূপটি লেখো। কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবং এর গাণিতিক রূপ। দেখে নাও উত্তরটা কী হবে। উত্তরটা হচ্ছে এই যে দেওয়া আছে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই যে দেওয়া আছে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই যে কোনো কঠিন বস্তু উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি করে তাকে বলা হয় কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এবং গাণিতিক রূপ কিন্তু এইটা। কী বলছে? V2 - V1 বাই V1 θ2 - θ1। ওকে, এটাই কিন্তু ওর প্রসারণের যে সূত্র সেটা কিন্তু এটাই। তারপরে কি বলেছে? তারপরে তোকে বলেছে যে এটি সমবাহু প্রিজমের কী বলেছে, তারপরে এটা সমবাহু প্রিজমের প্রতিসারক তলে আজ আলোকরশ্মির আপতন 30 ডিগ্রি এবং অন্য প্রতিসারক তলে এর আছে প্রতিসারক কোণ 45 ডিগ্রি যদি হয়, তাহলে বলছে যে চ্যুতিকোণের মান কত হবে। দেখে নাও,
আমাদের এর মান বলেছে সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে এর মান 60 ডিগ্রি, তাই তো। এর মান কত হবে? এর মান কিন্তু এর মান হবে 60, তাই তো। আয়নের মান কত হবে? আয়নের মান 30 ডিগ্রি। I2 হবে, এটা কিন্তু I2 মান কত হবে? 45 ডিগ্রি। তাহলে চ্যুতিকোণের মান কত? ডেল ইজ ইকুয়াল টু আয়ন প্লাস I2 মাইনাস এ। তাহলে মান বসাও 30, 45 আর 60 বসালে ক্যালকুলেশন করলে 75 থেকে 60 মানে 15 ডিগ্রি উত্তর কিন্তু এটার। ঠিক আছে, উত্তর কত হবে? 15 ডিগ্রি। তারপরে দেখো কী বলেছে অঙ্ক, তারপরে বলেছে যে একটি অবতল দর্পণের ফোকাস বক্রতা ব্যাসার্ধ আর এবং হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী? তাহলে R ইজ ইকুয়াল টু 2f, এটা আমরা সবাই জানি কি সম্পর্ক, R ইজ ইকুয়াল টু 2f। আলোর বিক্ষেপণ কাকে বলা হয়? আলোর বিক্ষেপণ কী সেটা আমার সংজ্ঞা দিতে হবে। তো দেখে নাও উত্তর কী হবে। এবং একই সঙ্গে বলছে যে বিক্ষিপ্ত আলোর তীব্রতা আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের ওপর কীভাবে নির্ভর করে। তা আলোর বিক্ষেপণের সংজ্ঞাটা দেখে নাও। আলোর বিক্ষেপণ বলছে এখান থেকে লিখবে যে সূর্যের আলো যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায় তখন কী হয়? তখন বায়ুমণ্ডলের উপস্থিত বিভিন্ন গ্যাসীয় অণু এবং সূক্ষ্ম ধূলিকণা অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট ওই সূর্যালোকে শোষণ করে এবং এরপরে ওই শোষিত আলোক শক্তিকে একই তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গের আকারে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। আলোর এইরূপ ছড়িয়ে পড়ার ঘটনাকে আলোর বিক্ষেপণ বলা হয়। ঠিক আছে, এবং এখানে বলছে এখানে তীব্রতার সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক বলেছে। তো মনে রাখবে আলোর তীব্রতাকে যদি আমরা IS দিয়ে লিখি এবং তরঙ্গদৈর্ঘ্য যদি ল্যামডা দিয়ে লিখি, তাহলে দেখো বিজ্ঞানী টাইলের সূত্র অনুসারে কী বলতে পারি আমরা? বিক্ষেপণের ফলে ছড়িয়ে পড়া আলোর তীব্রতা সূক্ষ্ম বস্তুকণার উপর আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্ত অনুপাত। অর্থাৎ যে কোনো যে আলো তরঙ্গদৈর্ঘ্য যত বেশি তার বিক্ষেপণের তীব্রতা কিন্তু তত কম হবে। ঠিক আছে, এখানে এটাই কিন্তু আমাদের সম্পর্ক জানতে চেয়েছে এরা। ঠিক আছে, বলছে যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হবে তার বিক্ষেপণের তীব্রতা তত কম হবে, অপরদিকে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম হবে বিক্ষেপণের তীব্রতা তত কিন্তু বেশি হবে। ঠিক আছে, এটাই কিন্তু ওদের মধ্যে রিলেশান। তারপরে কি বলেছে? তারপরে দেখো বলেছে যে দীর্ঘদৃষ্টি কী? বলছে কোন ধরনের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা হয়। তো দেখে নাও দীর্ঘদৃষ্টি কী, দেখে নাও তোমরা। বলছে দীর্ঘদৃষ্টি বলছে যে ক্ষেত্রে আমরা কী হয় যে ক্ষেত্রে ত্রুটিযুক্ত চোখ দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পেলেও কাছের জিনিস স্পষ্টভাবে দেখতে পায় না, তাই তো। বলছে দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পেলেও কাছের জিনিস দেখতে পায় না, তাকে আমরা দীর্ঘদৃষ্টি বলছি বা হাইপারমেট্রোপিয়া বলছি। কোনো কারণে অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে কিংবা অক্ষিগোলকের আঘাত ছোট হয়ে গেলে কিন্তু এই ত্রুটি দেখা যায়। এটা লিখে দেবে সঙ্গে। বলছে এই ত্রুটিজনিত চোখের সামনে কোনো বস্তু থাকলে বস্তুর প্রতিবিম্ব রেটিনায় সৃষ্টি না হয়ে তার পিছনে গঠিত হয়। ঠিক আছে, বলছে প্রতিবিম্বকে রেটিনায় ফেলতে প্রয়োজন উপযোজন ক্ষমতা ক্রমশ বৃদ্ধি করতে হয়। ঠিক আছে, তো এই পর্যন্ত লিখলেই কিন্তু হবে। দীর্ঘদৃষ্টি কী যদি এই পর্যন্ত যদি বলে তাহলে এই পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে, এই পর্যন্ত লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তুমি যদি এত কিছু না লিখতে চাও তাহলে প্রথম 2-3 লাইন লিখলেই কিন্তু হয়ে যাবে। এবার বলছে প্রতিকারটা কীভাবে করবে। প্রতিকার বলছে আমরা কী ব্যবহার করব? আমরা কিন্তু উত্তল লেন্স ব্যবহার করতে হবে। কী ব্যবহার করতে হবে? উত্তল লেন্স ব্যবহার করলে কিন্তু এই ত্রুটি দূর করা সম্ভব। ওকে, তারপরে দেখো বলেছে কি যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলো আলোচনা করো। তো তাপীয় প্রবাহের তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলো দেখে নাও। জুলের সূত্র কী বলছে? এই যে দেওয়া আছে জুলের মোট 3টে সূত্র আছে। এই হচ্ছে 1 নম্বর সূত্র, এটা আমরা আগের দিনও বলেছিলাম, H প্রফেশনাল I স্কোয়ার হবে। 2 নম্বর বলছে H প্রফেশনাল R হয়, আর 3 নম্বর বলছে H প্রফেশনাল T হয়। এই 3টে সূত্র ডিপকালি দিয়ে লেখা যে 3টে সূত্র, এই 3টে সূত্র তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, খাতায় লিখে নাও। খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, জুলের সূত্র কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা 2026 সালের মাধ্যমিক প্রার্থী। ঠিক আছে, তো তারপরে দেখো কী বলেছে। তারপরে আমাদের পরের প্রশ্ন দিয়েছে 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন কী বলেছে? দুটি বৈদ্যুতিক যন্ত্র দিনে 8 ঘন্টা করে চলে। 30 দিনে ওই বৈদ্যুতিক যন্ত্রে কত টাকার বিল দিতে হবে দেখে নাও। তো আমরা জানি কি মোট তড়িৎশক্তি ব্যয় হচ্ছে কতটা? 200 × 2 × 8 × 30, কারণ 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন আমাদের বলেছে দুটি আছে, তাই 2 গুণ করলাম। পার ডে 8 ঘন্টা করে চলে, মোট 30 দিন চলছে। গুণ করলে আমরা 96,000 পেলাম। 96,000 ওয়াট ঘন্টা মানে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাবো যে 96 কিলোওয়াট পাবো, মানে এত বোট ইউনিট, এত কিন্তু বোট ইউনিট, তাই তো। এত কিন্তু আমরা বোট ইউনিট পেলাম, 96 বোট ইউনিট। তাহলে আমরা জানি 1 বোট ইউনিট মানে 4 টাকা, তাহলে 96 বোট ইউনিট মানে 96 × 4 মানে 384 টাকা উত্তর হবে আমাদের। ঠিক আছে, কত উত্তর হবে? 384 টাকা। তারপরে আমাদের কি বলেছে? তারপরে আমাদের বলেছে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি লেখো, এবং বলেছে CFL এবং এলইডির মধ্যে পার্থক্য কী। CFL এবং এলইডির পার্থক্য দেখার আগে আমরা একটু অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা দেখে নিই। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে ধরি কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের উপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে যাতে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে, তবে এই অবস্থায় ব্যক্তির বাম হাত যেদিকে থাকবে শলাকার উত্তর মেরুর বিক্ষেপ সেদিকেই কিন্তু হবে। এটাই কিন্তু আমাদের কী বলতো, এটাই কিন্তু আমাদের অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। ঠিক আছে,
তো দেখে নাও এরপরে আমাদের কী কোশ্চেন বলেছে, একই সঙ্গে বলেছে আমাদের সিএফএল এবং এলইডির মধ্যে পার্থক্য লিখতে বলেছে, তাই তো। সিএফএল এবং এলইডির মধ্যে পার্থক্য দেখে নাও। সিএফএল আর এলইডির মধ্যে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে এখানে, ঠিক আছে। তোমরা কিন্তু এখান থেকে মুখস্থ করে লিখে নেবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু মুখস্থ করে তোমরা লিখতে পারো, ঠিক আছে। সিএফএল এবং এলইডির অনেকগুলো পার্থক্য দেওয়া আছে, তোমরা কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যদি একই সঙ্গে ভাস্কর ল্যাম্পও দেয় তোমরা কিন্তু এটাও লিখে নিতে পারো, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু আমি আগে কোথাও দেখিনি খুব একটা, এটা কিন্তু প্রশ্নটা ভালো, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে যে প্রশ্নটা, এটা কিন্তু একটা মারাত্মক প্রশ্ন, যে তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? অবশ্যই নিউক্লিয়াস থেকে, ঠিক আছে। কোথা থেকে নির্গত হয়? নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াস থেকে নির্গত হয়। তারপরে কোশ্চেন বলেছে যে নিউক্লিয়ার বন্ধন শক্তি কাকে বলা হয়? নিউক্লিয়ার বন্ধন শক্তি কাকে বলা হয়? দেখে না উত্তরটা কী হবে, প্রতিটা বইতেই পেয়ে যাবে মোটামুটি। নিউক্লিয়ার বন্ধন শক্তির সংজ্ঞা হচ্ছে এখান থেকে, যে নিউক্লিয়াস গঠনের সময় পরিলক্ষিত ভর ত্রুটি আইনস্টাইন E=mc² সমীকরণ অনুসারে শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি আকর্ষণ বলরূপে কাজ করে, নিউক্লিয়াসে উপস্থিত নিউক্লিয়নগুলিকে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে। এই শক্তিকে নিউক্লিয়াসের বন্ধন শক্তি বা নিউক্লিয়াস বন্ধন শক্তি বলা হয়, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের লিখতে হবে, নিউক্লিয়াস বন্ধন শক্তি। সঙ্গে কিন্তু এর এই এককটাও লিখে দেবে, এককগুলো যেখানে যে তোমার সূত্রটা আছে, সূত্রটা কিন্তু তোমরা লিখে দিতে পারো, ঠিক আছে। ভর ত্রুটির যে সূত্রটা আছে সেটা তোমরা লিখে দিতে পারো। এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন কিন্তু, নিউক্লিয়ার বন্ধন শক্তি, ওকে। তো তার পরের কোশ্চেনে দেখো কী বলছে, একই সঙ্গে কী বলেছিল, আচ্ছা নিউক্লিয়ার বন্ধন শক্তি হয়ে গেছে। এবার এর পরের কোশ্চেনে দেখো বলেছে যে একই সঙ্গে আছে 234 টিএইচ 290 টিএইচ থেকে 206 পিবি পরিবর্তনের সময় কটি আলফা এবং কটি বিটা কণা নির্গত হয়? ঠিক নাও আলফা বিটা। আমরা জানি যে আলফার কিন্তু কী হয়, আলফা মানে উপরে ভর সংখ্যা 4, তলায় কিন্তু প্রোটন সংখ্যা 2 হয়, তাই তো। অর্থাৎ একটা আমাদের যে একটা পরমাণু থেকে আমাদের কিন্তু কী হবে, এটা পরমাণু থেকে কিন্তু আমাদের একটা আলফা কণা যদি নির্গত হয়, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে একটা আলফা কণা যদি নির্গত হয় তাহলে আমরা বলতে পারি তার ভর সংখ্যা 4 কমবে একবারে, এক একটা আলফা কণা মানে ভর সংখ্যা 4 আর প্রোটন সংখ্যা 2 করে কমবে। তাই যদি হয় তাহলে আমি দেখতে পাচ্ছি। আর বিটার ক্ষেত্রে কি দেখো, বিটার ক্ষেত্রে কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, আর আলফা কণার পরিবর্তন কিন্তু -1 হয়, অর্থাৎ 1 করে বাড়ে, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল রাখবে যে আমাদের যদি ভর সংখ্যার পরিবর্তন 234 থেকে 206 হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র আলফা কণার জন্য হয়েছে। এবং আলফা কণার কটা আছে, আলফা কণা মানে একটা আলফা কণার জন্য 4 করে কমছে, তাহলে 234 থেকে 206 যদি বাদ দিই আমরা, তাহলে কত হবে, তাহলে হচ্ছে 28 হয়। তাহলে 28কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 7 28, মানে 7টি কিন্তু আলফা কণা। আলফা কণা কটি হবে, আলফা কণার সংখ্যা কিন্তু 7টি, এটা কিন্তু আমার ক্লিয়ার। এই আলফা কণা যখন 7টা নির্গত হচ্ছে, তার মানে 7 গুণ 14টা কিন্তু সে আমাদের প্রোটন সংখ্যা কমিয়ে দিচ্ছে, মানে 90টা ছিল আমার প্রোটন, এখানে হয়ে যাচ্ছে 82। কিন্তু এখানে কী হচ্ছে সেটা দেখার আগে আমরা দেখবো এখান থেকে আমাদের কিন্তু 90 থেকে কিন্তু 14টা মানে তোমার 14টা কিন্তু আমার এখান থেকে আলফা কণা কমে যাবে। তখন 90 থেকে আমরা 14 বাদ দিলে আমরা পাবো 76, কিন্তু এখানে আছে কত আমার 82। তাহলে যে কটা বেড়েছে এখান থেকে 76 থেকে 82 পর্যন্ত, সেই কটাই কিন্তু আমার বিটা কণার সংখ্যা, সেই কটাই কিন্তু আমার কী হবে, বিটা কণার সংখ্যা। তাহলে 82 থেকে 76 বাদ দিলে 6টি কিন্তু কী হবে, বিটা কণা। বোঝা গেল কী করলাম? তাহলে আমাদের বিটা কণার সংখ্যা কয়টি, তাহলে বিটা কণার সংখ্যা কিন্তু আমাদের 6টি হবে। আশা করি অঙ্কটা বোঝা গেল, ঠিক আছে। না বুঝতে পারলে কমেন্টে কিন্তু জানাবে, এমন ধরনের অঙ্ক তাহলে আমি আলাদা করে শর্টস ভিডিওতে করে দেবো, ঠিক আছে। তারপরে কোশ্চেন কী বলেছে, যে সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড এবং অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। আর অ্যানোড মাঠ কী দেখে নাও। এখানে দেখো ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়া লিখতে বলেছে। তো এখানে আমাদের এই যে কপার তড়িৎদ্বারের ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, এখানে আমাদের তেমন কিছু লাগবে না। ভোল্টমিটার জানতে চাইলে আমরা কাচের পাত্রে লিখতাম, ইলেকট্রোড জানতে চাইলে ক্যাথোড কপার পাত আর অ্যানোডে কপার পাত ইউজ করা হয়। তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করা হচ্ছে, H2SO4 হচ্ছে H2SO4 যুক্ত কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের জানতে চাইলে লিখতাম, এখানে ডিসি প্রভাব চালনা করা হয়। তো আমাদের এখানে জানতে চেয়েছে যে ক্যাথোডের বিক্রিয়া এবং অ্যানোডের বিক্রিয়া, তো কী লিখবে তোমরা? তো ক্যাথোডের বিক্রিয়া কিন্তু তোমরা এটা লিখতে পারো, যেখানে দেওয়া আছে ক্যাথোডের বিক্রিয়া পুরোটা দেওয়া আছে, এবং অ্যানোডের যে বিক্রিয়া সেটা কিন্তু তোমরা এটা লিখবে। এখানে এই পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি উত্তর জানতে, এখানে কিন্তু এই যে বড় বড় কোশ্চেনগুলো এগুলো সব কিন্তু মুখস্থ করা লাগে না, শুধু যেইগুলো জানতে চাইবে তুমি সেইগুলোই শুধু উত্তর দেবে, তার বাইরে তোমার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ওই জন্য ফিজিক্যাল সায়েন্স কিন্তু পড়তে হয়, মানে ভাবতে হয় বেশি, লিখতে হয় কম, এটা কিন্তু লিখতে হবে অনেক কম কিন্তু, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন কী বলছি দেখো। নেক্সট কোশ্চেন বলছে একই সঙ্গে যে অ্যানোড মাঠ কী, একই সঙ্গে বলেছে অ্যানোড মাঠ কী। তা দেখে নাও অ্যানোড মাঠ জিনিসটা কী বলছে। অ্যানোড মাঠ বলছে যে বিশুদ্ধ তামার তড়িৎ বিশোধনের সময় অ্যানোডকে ঘিরে থাকা মসলিনের থলিতে কম তড়িৎ ধনাত্মক মূল্যবান ধাতুগুলি AG, PT, AU বা RH প্রভৃতি
অন্যান্য অশুদ্ধির সঙ্গে কাদার আকারে জমা হয়, একে অ্যানোড মাড বা অ্যানোড কাদা বলা হয়। ঠিক আছে, অ্যানোড মাটের গুরুত্বটাও পারলে লিখে দেবে। আমরা অ্যানোড মাড থেকে আমরা খুব মূল্যবান ধাতুগুলো পাই তাদেরকে আমরা বড় ধাতু বলি, অর্থাৎ সেগুলো কারা কারা, যে সোনা, রূপো, প্ল্যাটিনাম এগুলো কিন্তু আমরা পাই। ওকে, তো তারপরে দেখো নেক্সট কী বলেছে আমাদের, নেক্সট বলেছে যে উত্তপ্ত এমজি এর সঙ্গে কী বলেছে, উত্তপ্ত এমজি এর ওপর দিয়ে নাইট্রোজেনকে চালনা করলে কী ঘটবে সেটা কিন্তু আমাদের সমীকরণ সহ দেখাতে বলেছে। ঠিক আছে, উত্তপ্ত এমজির ওপর দিয়ে আমরা যদি নাইট্রোজেনকে চালনা করি তাহলে আমাদের কী ঘটবে বিক্রিয়া সহ দেখাতে বা নেসলার বিকারক কী বলেছে, তাই তো। তো দেখে নাও, এই যে এমজির ওপর দিয়ে উত্তপ্ত ম্যাগনেসিয়ামের ধাতুর সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করে সাদা কঠিন পদার্থ ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। বিক্রিয়া লিখে দেবে যে এমজি 3Mg + N2 তৈরি করবে Mg3N2। ঠিক আছে, এইটুকু লিখে দিলেই হবে। ওকে, একই সঙ্গে বলেছে নেসলার বিকারক কী, একই সঙ্গে আমাদের কী বলেছে, নেসলার বিকারকটা কী, দেখে নাও নেসলার বিকারকটা কী জিনিস। নেসলার বিকারক এখানে দেওয়া আছে, এই যে নেসলার বিকারক 72 নম্বরটা। ঠিক আছে, কী বলেছে, ক্ষারীয় KOH যুক্ত পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড K2HgI4 নামক জটিল দ্রবণের স্বচ্ছহীন বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণকে আমরা কিন্তু নেসলার বিকারক বলে থাকি। ঠিক আছে, এটাই কিন্তু লিখবে, সবচেয়ে পারফেক্ট অ্যান্সার এটাই আমি খুঁজে পেলাম। এটা কিন্তু তোমার লিখবে নেসলার বিকারক কী, এটা কিন্তু লিখে দেবে। তারপরে কী বলেছে দেখো, তারপরে বলেছে যে পচা ডিমের গন্ধযুক্ত আম্লিক K2CR2O7 সবুজ বর্ণের যৌগ বি গ্যাস এ এটা উৎপন্ন করছে, এটা কিন্তু কি মানে বিক্রিয়া করবে কি সেটা আমরা লিখতে হবে। দেখে নাও কী লিখবো আমরা। তো এই যে উৎপন্ন হবে K2CR2O7 কমলা রঙের, তার সঙ্গে 4H2SO4 বিক্রিয়া করছে, আর সঙ্গে আমাদের কী নিচ্ছে H2S অর্থাৎ পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস নিচ্ছে। দিলে আমাদের বিক্রিয়া করে সবুজ বর্ণের যেটা উৎপন্ন হবে সেটা হলো CR2SO4 গ্রুপ 3। ঠিক আছে, এটা হচ্ছে সবুজ বর্ণের ক্রোমিক সালফেট লবণ উৎপন্ন করছে, সবুজ বর্ণের ক্রোমিক সালফেট উৎপন্ন করছে এবং H2S গ্যাস সালফারে জারিত হচ্ছে, এবং H2S গ্যাস কী হচ্ছে, সালফারে কিন্তু হলুদ রঙের একটা সালফারে জারিত হচ্ছে। ঠিক আছে, এই বিক্রিয়াটা কিন্তু লিখে দেবে এবং উপরে এই কথাটা কিন্তু লিখে দেবে যে অ্যাসিডযুক্ত K2CR2O7 দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় কমলা রঙের অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট এবং দ্রবণে H2A গ্যাস চালনা করলে পটাশিয়াম ডাইক্রোমেট সবুজ বর্ণের ক্রোমিক সালফেটে যা বিজারিত করে এবং H2S গ্যাস সালফারে জারিত হয়। ঠিক আছে, এবং এই বিক্রিয়াটা কিন্তু লিখে দেবে। ঠিক আছে, তারপরেটাকেও কী বলেছে, তারপরে বলেছে যে ARB শনাক্ত করতে বললো এবং বলছে পরীক্ষাগারে যে NH3 গ্যাস শুষ্ককরণের কোন যৌগ ব্যবহার করা হয়। পরীক্ষাগারে NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস শুষ্ককরণের জন্য আমরা CaO বা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগ কাদের বলা হয় আমাদের সংজ্ঞা দিতে বলেছে উদাহরণসহ। তো দেখে নাও উত্তরটা কী হবে। এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন, এই সংজ্ঞা দেওয়া আছে। ঠিক আছে, এবং এটা উদাহরণও দেওয়া আছে, এই যে আরটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এ দেওয়া আছে সংজ্ঞা এবং তলায় দেওয়া আছে উদাহরণ ওরা দুটো ভাগ আছে অ্যালকিন এবং অ্যালকাইন। তো তুমি ওভারঅল যে অ্যালকিন থেকে একটা উদাহরণ আর অ্যালকাইন থেকে একটা উদাহরণ টেনে আনবে, হয়ে যাবে তাহলে। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলা হয় এবং তার যে দুটো ভাগ অ্যালকিন এবং অ্যালকাইন এটা কিন্তু অবশ্যই উল্লেখ করে উদাহরণগুলো লিখে দেবে। ঠিক আছে, অ্যালকেনের উদাহরণ কিন্তু অ্যাসিটেটিন আছে। ঠিক আছে, C2H2। ঠিক আছে, তারপরে দেখো প্রশ্ন বলেছে যে C2H2 থেকে C2H6 কীভাবে তৈরি হচ্ছে সেটা আমাদের বিক্রিয়া দিয়ে দেখাতে হবে, এবং C2H5OH থেকে C2H4 কীভাবে তৈরি হয় সেটাও কিন্তু আমাদের দেখাতে হবে। তো চলো বলে দিই উত্তরটা কী হবে, দেখে নাও। কার সঙ্গে কার বিক্রিয়া বলেছে, একটা বলেছে C2H2 এর থেকে এই যে C2H2 থেকে C2H6, তাই তো। C2H2 থেকে এই যে C2H2 থেকে C2H6 তৈরি হওয়া হয় অ্যাসিটিলিন থেকে ইথিলিন, আর ইথিলিন থেকে ইথেন তৈরি হওয়ার বিক্রিয়া কিন্তু পুরোটা তোমার দেখিয়ে দিতে হবে। ঠিক, প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ এই দুটো বিক্রিয়া কিন্তু তোমাদের দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা গেল। আর একটা বলেছে দেখো C2H5OH, তাই তো। C2H5OH এর সাথে থেকে C2H4 উৎপন্ন করতে হবে। তো এটা কিন্তু এই যে CH3CH2OH সেখান থেকে আরও H2SO4 আর 170°C তাপমাত্রা দিলে তবেই কিন্তু আমাদের C2H4 উৎপন্ন হবে আর সঙ্গে জল উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা কিন্তু তোমাদের লিখতে হবে পুরোটা। ঠিক আছে, বলেছে এলপিজি এবং সিএনজির মুখ্য উপাদানগুলি কী কী। এলপিজির মুখ্য উপাদান হচ্ছে বিউটেন আর সিএনজির মুখ্য উপাদান হচ্ছে মিথেন বা CH4। এই ছিল আমাদের স্কুল টেস্ট পেপারে 2 নম্বর স্কুল। যাদের দেখতে পাচ্ছ যে MCQ এবং SAQতে MCQ এবং 1 নম্বরের যে কোশ্চেনগুলোতে যে উত্তর তো সব বইতেই দেওয়া আছে, তো সেগুলো তোমরা স্কিপ করে যেতে পারো। ঠিক আছে, স্কিপ করে তোমরা কিন্তু 2 নম্বরের কোশ্চেন থেকে মানে 2 মার্কসের কোশ্চেন 3 মার্কসের কোশ্চেন এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, তো এই ছিল আমাদের টোটাল ভিডিওটা। ঠিক আছে, চলো নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা, বাই বাই।